নমস্কার। আজকে ফোর্থ পিলার্সের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আজকে আমরা আগেই ঘোষণা করেছি আমরা আলোচনা করব আমেরিকার নির্বাচন নিয়ে। ভোট হয়ে গেছে তো 3 তারিখে, মানে আমাদের সময় 4 তারিখ ভোরবেলার মধ্যে, এর মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। আমরা অনুষ্ঠানটা শিডিউল করেছি এই সময়, এই আমাদের বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা, এই ভেবে যে এতক্ষণ নিশ্চয়ই রেজাল্ট বেরিয়ে যাবে। কিন্তু আপনারা জানেন যে এখনো গণনা চলছে, নানা ধরনের ভোট আছে, সেই সমস্ত ভোট এখনো পর্যন্ত গণনা চলছে। বিচিত্র একটা নির্বাচন আমরা দেখলাম, ঐতিহাসিক নির্বাচন বটে। ফল এখনো জানা যায়নি, কিন্তু ফল জানার আগেই নানা কারণে ঐতিহাসিক। এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট প্রণয় শর্মা। প্রণয় দা আউটলুক পত্রিকার ফরেন অ্যাফেয়ার্স এডিটর ছিলেন, ফ্রিল্যান্স সাংবাদিক, এখন দীর্ঘদিন ধরে দিল্লিতে রয়েছেন এবং পররাষ্ট্র বিষয়ে করেন। তার স্পেশালাইজেশন হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স। আর রয়েছেন নির্বাণ সেনগুপ্ত আমাদের সঙ্গে, রয়েছেন সোহম সেনগুপ্ত, আমেরিকাবাসী দুজন তরুণ মার্কিন নাগরিক, বাঙালি মার্কিন নাগরিক। এদের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা আমরা শুনবো। প্রণয়দা, তোমার কাছে আসছি। তার আগে ওরা যারা ভোট দিয়েছেন এবং অল্প বয়সী তরুণ এই প্রজন্মের মানুষ, তাদের কথা একটু শুনে নি। নির্বাণ, আপনি ভোট দিয়েছেন আমি যতদূর জানি পেনসিলভানিয়া স্টেটে, একটা যে স্টেটটার নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আপনার ভোট দেওয়ার অভিজ্ঞতাটা আমি একটু শুনি এবার, এবং আপনি কি এই প্রথম ভোট দিলেন? হ্যাঁ, এবার ফিলাডেলফিয়া শহরের মধ্যেই ভোট দিয়েছিলাম, আগের বারও দিয়েছিলাম। আর এবার অভিজ্ঞতা, আমি ভেবেছিলাম একটু লাইন হবে, ভেবেছিলাম খুব ভিড় হবে, কিন্তু যা দেখলাম যে পেনসিলভেনিয়াতে প্রচুর আর্লি ভোটিং হয়েছিল, সারা দেশে প্রচুর আর্লি ভোটিং হয়েছিল, তো অতটা ভিড় ছিল না। আর করোনার জন্য ওই প্রিকশন নেওয়া হয়েছিল খুব সুন্দরভাবে, স্পেসিং করা, অনেক হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি, এসব প্রিকশন সব নেওয়া হয়েছিল। সোহম, তোমার অভিজ্ঞতাটা আমি একটু শুনি এবার তাহলে। তুই ভোট দিয়েছিস ওয়াশিংটন প্রদেশে, তাই তো? সিয়াটল শহরে। I did, হ্যাঁ। আমি প্রথমবার ওয়াশিংটন স্টেটে দিয়েছি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি ইংলিশ আর তোমার বাংলায় মিক্স করে বলবো, ঠিক আছে? তো যদি ঠিক আছে যদি if you all can help আসলে খুব 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 ভালো লাগবে। কিন্তু ইয়াস, হ্যাঁ, আমি এটা প্রথমবার ওয়াশিংটন স্টেটে ভোট দিয়েছি। আর ওয়াশিংটন স্টেট হচ্ছে ওয়ান অফ দোজ ইউনিক স্টেটস ইউএসএ যেখানে তোমার ইউনিভার্সাল মেল ইন ভোটিং বলে। আর ইউনিভার্সাল মেল ইন ভোটিং মানে এরকম না যে সবাইকে মেল ইন করে, মানে বাই ইউএসপিএস, মানে পোস্টাল সার্ভিসে পাঠাতে হবে। ইউনিভার্সাল মেল ইন প্রসেস হচ্ছে যে এখানে রেজিস্টার করা, তোমার এখানে তুমি রেজিস্টার অলরেডি করা আছে, তো অটোমেটিকলি তোমার বাড়িতে একটা ব্যালট এসে যাবে, কমপ্লিটলি সিকিউর। আমাদের ভোটার্স প্যাম্পলেট এসেছিল মেবি 3-4 উইকস আগে, ইলেকশন আগে। একটা ফুল লিস্টও এসে গেছিল যে এইটা হচ্ছে তোমার অফিসিয়াল ড্রপ বক্স, এখানে চলে যেতে পারবে। অফকোর্স এখানে কনভারসেশন হবে যে অনেক লোকরা, কারেন্টলি প্রেসিডেন্ট ট্রাম্প বলছে যে মেল ইন ব্যালট সেফ না, ফ্রড হতে পারে, হতে পারে। কিন্তু প্রি করোনা প্যান্ডেমিক স্টেটস লাইক ওয়াশিংটন, যেখানে আমি আছি, কলোরাডো, হাওয়াই, ইউটা, আরো কয়েকটা এরকম স্টেটস আছে যেটা ইউনিভার্সাল ভোটিং আগে থেকেই করছে। আর এখানে ডেটাতে পাওয়া গেছে যে ফ্রড রেট মানে ভীষণ কম, 0.001, 0. এরকম, মানে এত কম পার্সেন্টে করে। তো প্রসেসটা খুবই ইজি ছিল। আমার মেলে এসে গেছিল সবকিছু, সব ভোটার ইনফরমেশন, ইস্যু ইনফরমেশন। তারপরে আমরা বাড়ি, মানে লেস দেন 1 মাইল বাড়ির কাছে একটা ড্রপ বক্স ছিল, আমি করে ঢুকিয়ে দিয়েছি, বাস। প্রসেসটা very easy, and very easy হওয়া উচিত, right? In a democracy, the goal is to have as many citizens who have to go vote. Process easier হওয়া উচিত, not more difficult. তো সেটা আমার এক্সপেরিয়েন্স ছিল। একদমই, অ্যাবসলিউটলি, নিশ্চয়ই তাই। আর যেটা তুমি বলছো যে ডেমোক্রেসিতে সকলেরই, যত বেশি মানুষ ভোট দেবে তত আমরা বলতে পারি যে গণতন্ত্র সার্থক হলো, ডেমোক্রেসি সাকসেসফুল। নির্বাণ, এইবার এটা যেটা খুব অদ্ভুত জিনিস, আমরা ভোটের আগের থেকে দেখেছি, ভোটের পরদিনই আমরা দেখলাম আর কি, প্রেসিডেন্ট, যিনি পৃথিবীর সব থেকে পুরনো ডেমোক্রেসি প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি বলছেন যে আর গোনার দরকার নেই, ভোট গোনা বন্ধ করে দাও, আমি জিতে গেছি। সেই দেশের একজন সিটিজেন হিসেবে তোমার কি ফিলিং হয়েছে, তোমার কি মনে হয়েছে এতে?
এটা এটা হজবরল মনে হচ্ছে, এটা কোনো মানে মানে অর্থহীন ব্যাপারটা। ভোট দেবে আর সেটা গুনবে না, এটার মানে টোটালি মিনিংলেস ব্যাপার। কিসের ভিত্তিতে বলছে সেটা আমি বুঝতে পারছি না। বলছেন কোর্ট কেস লাগাবে, এবার সুপ্রিম কোর্টকে বলবো এটা ভোট থামাতে, এটার কোনো বেসিস নেই। মানে আই হ্যাভ নো আইডিয়া কোথা থেকে। আমার মনে হচ্ছে নিজের বেসকে একটু অ্যাজিটেট করবার জন্য এইসব বলে যাচ্ছে, অনেকদিন ধরেই বলে যাচ্ছে ফ্রড টড। আর দু তিনবার না তিন চারবার ইন্টারভিউ জিজ্ঞেস করেছে উইল ইউ অ্যাকসেপ্ট দ্য রিজাল্টস, বলছে উইল হ্যাভ টু সি। আরেকটা মিনিংলেস স্টেটমেন্ট, উইল হ্যাভ টু সি কথার মানেটা কি? তো সে টু কন্টিনিউ দিস মানে কি বলে কাস্টিং ডাউট, আরো মানে জাস্ট কন্টিনিউইং দ্য ফার্স অফ কাস্টিং ডাউট। এই যে তুমি বলছো এবং আমরা সবাই শুনেছি, সারা পৃথিবীর লোকে শুনেছে যে আপনি কি রেজাল্ট অ্যাকসেপ্ট করবেন, উনি বলছে উই হ্যাভ টু সি। মানে এটা তো একটা ডেমোক্রেসি অবিশ্বাস্য, আনবিলিভেবল। মানে এটা একজন গণতন্ত্রের লিডার কি করে বলেন? লিডার তো ভোট যখন হচ্ছে ভোটের রেজাল্ট অ্যাকসেপ্ট করতে হবে। মানে একেবারে যেগুলো ফেইল্ড স্টেট, যেটাকে বলে ব্যর্থ রাষ্ট্র, সে সমস্ত জায়গায় এরকম আমরা শুনতে পারি যে হ্যাঁ মিলিটারি ডিক্টেটর তিনি তারা ভোট করেন, নামমাত্র একটা ভোট করেন, তার করা না করা কোনো মানেই হয় না। তো এরকম যে বলেন এইভাবে যে সিটিজেনদের, এটা এক হিসেবে তো নাগরিকদের অশ্রদ্ধা করা হচ্ছে, তাদের অপমান করা হচ্ছে, তাদের ভোট যদি কাউন্টই না করা হয়। এইটা সম্পর্কে তোমার ফিলিং কি? নির্বাণ আগে বলো, তারপর আমি এটা সোহমের কাছ থেকে শুনি। ট্রাম্প আমার মনে হয় নিজেই জানে যে ওর পপুলারিটি অতটা নয়। ডিসঅ্যাপ্রুভাল রেটিং আর অ্যাপ্রুভাল রেটিং নেগেটিভ হয়ে আছে, পুরো সময়টাই নেগেটিভ হয়ে আছে। আর যার ফলে ও ইজ ট্রাইং টু ক্রিয়েট সাম সর্ট অফ ইমেজ যে আই হ্যাভ পপুলারিটি। তো কি বলবো, he's trying to continue this illusion যে আসলে লোকেরা আমাকে সাপোর্ট করে। 2016 বলেছিল পপুলার ভোটটা জিততাম যদি ইলিগাল ভোট না হতো, বললো 3 মিলিয়ন ইলিগাল ভোট হয়েছিল ক্যালিফোর্নিয়াতে। আবার একটা অর্থহীন একটা বেসলেস একটা ক্লেম। কিন্তু আই থিঙ্ক হি রিয়েলাইজেস যে পপুলার ভোটটা নেই ওর হাতে, and he has to create some illusion of মানে I am with the people. If it were not for voter fraud ইত্যাদি, জিততাম, এরম একটা কন্টিনিউ করে যাচ্ছে। সোম, তোমার কি মনে হয় এই বিষয়টা নিয়ে, যেটা নিয়ে আমি জিজ্ঞেস করছি, যে ডেমোক্রেসি নিয়ে তো উনি প্রায় খেলা করছেন আমাদের দেখে মনে হচ্ছে। হ্যাঁ, ভেরি মাচ সো। তো জানি না বাংলায় কি টার্ম বলে, কিন্তু ইংলিশে তো সোয়িং দ্য সিডস অফ ডাউট, সেটাই করছে এসেনশিয়ালি ইন দ্য সিচুয়েশন। মানে বলছে যে উইল সি, এরকম করছে। আর ভোটাররা অলরেডি তোমার এই ডাউট গুলো কাস্ট করছে। আর এখন অসুবিধা কি হচ্ছে যে এখন মিক্স মেসেজেস পাচ্ছে মিস্টার ট্রাম্পের ভোটাররা। সাম স্টেটসে বলছে যে কাউন্টটা কন্টিনিউ করো, কারণ সেখানে এখনো মানে হি ইজ বিহাইন্ড বেয়ারলি। I believe it's Arizona, আমি ভুল হতে পারি, কিন্তু লাস্ট আমি চেক করেছিলাম ওখানে বলছে কাউন্ট করো। আর স্টেটস ইন মিশিগান বলছে স্টপ দ্য কাউন্ট, অর in Pennsylvania বলছে স্টপ দ্য কাউন্ট। এই কনফ্লিক্টিং মেসেজেস দিচ্ছে যে পলিটিক্যাল প্রসেস রেসপেক্ট করতে হবে। জো বাইডেন বলেছে যে in our political process ডেমোক্রেসিতে সব ভোট কাউন্ট কর, তারপরে ডিক্লেয়ার করো। উনি তো অলরেডি ডিক্লেয়ারই করে দিয়েছে যে এই স্টেটস গুলো জিতেছে, whereas মানে ক্যান্ডিডেট বাইডেন এখনো বলছে আমি এখনো ডিক্লেয়ার করিনি বিকজ আমি জানি না, আমি উইর স্টিল সিইং দ্য রেজাল্টস। তো এটা হচ্ছে একটা মানে ডিফারেন্ট মানে পাথ যে নিচ্ছে। আর অনেক লোকরা যেটা খুব মানে খুব ক্লোজ রেস যাচ্ছে, সেটাও কিন্তু মানে দেখা যায় মানে বেসড অন ডেমোগ্রাফিক, বেসড অন যে মানে which segment of population কলেজ গেছে, মেল ভোটার্স, ফিমেল বাই রেস। এখানে তো বাই রেস যখন ব্রেক ডাউন করো তখন close race is only amongst white voters. It's because US the majority of population white বলে race এত close। কিন্তু আমি একটু ডেটা দেখছিলাম from Pew Data Center থেকে exit polls এ, দেখলো যে তোমার amongst other US ethnic groups, এই Asian American, Latinx American, Native American, African American, এখানে তোমার ভীষণ মানে approval rate of Trump আর
বাইডেন মানে সাংঘাতিক গ্যাপ। তো সেটা খুব আমার ইন্টারেস্টিং লেগেছিল। একটা এই আইডেন্টিটি পলিটিক্স যেটা আমি ইন্ডিয়াতে শুনেছি, অন্য দেশে শুনেছি, সেটা ইউএসএ থেকে ওরকম একটা রোল হচ্ছে, সেটা এই ইলেকশন আর আগে প্রিসিডিং ইলেকশন অনেক শুনেছি। তো সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার অ্যাজ ওয়েল। হ্যাঁ, এটা নিয়ে আমি একটু প্রণয়দার কাছে যাব। সোহম যেটা বললে যে আইডেন্টিটি পলিটিক্স উঠে আসছে, মানে ট্রাম্পের সাপোর্টাররা যেন তারা আইডেন্টিফাইড হয়ে যাচ্ছেন, তারা হচ্ছেন শ্বেতাঙ্গ, তারা হোয়াইট পিপল, আর অন্য যারা আছেন যারা কৃষ্ণাঙ্গ, যারা আমাদের মতো ভারতীয়দের মতো অন্য এথনিসিটির লোক, তাদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা অনেক কম, বিরোধীদের জনপ্রিয়তা বেশি। প্রণয়দা, এই যে আইডেন্টিটি পলিটিক্স এর এই যে কথাটা সোহম বলছে, যেটা এবার আমেরিকাতে দেখা যাচ্ছে, তুমি এটাকে কিভাবে দেখো? এটা কিছুটা দিক থেকে ঠিক, তো অন্য যে প্রশ্নগুলো বারবার করে উঠেছে ইলেকশনে বিশেষ করে, তা হচ্ছে অনেকগুলো গ্রুপকে মনোলিথিক এইটা দেখাটা কিন্তু ভুল হচ্ছে। তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের স্তর রয়েছে। এটা বরাবরই লিবারেল সেকশন কিন্তু বরাবরই এই একটা ভুল করে গেছে তারা। ল্যাটিনোসদের মধ্যে আমি বলবো, যেরকম ফ্লোরিডা, টেক্সাস, এগুলো যদি দেখা যায়, তার মধ্যে যে বিভিন্ন ধরনের স্তর রয়েছে, কিউবান রয়েছে, ভেনেজুয়েলান রয়েছে, কলম্বিয়ান রয়েছে, সবাই যে একইভাবে চিন্তা করেন, একইভাবে ভোট দেবেন, সেটা হয়নি। তো সুতরাং আমাদের এখানে যেটা একটা যদি উদাহরণ দিয়ে বলি, যেরকম দলিতদেরকে একই একটা গ্রুপ হিসেবে দেখা, তাদের মধ্যেও যে বিভিন্ন ধরনের লেভেলস রয়েছে সেখানটায়, তাদের মধ্যে তাদের নিজেদের অ্যাসপিরেশন আছে ভিতরে সেখানটায়, মানে চামাস টাটারদের বিরুদ্ধে বা তাদের অন্যান্য জিনিস সেখানটায় তারাও মনে করে যে তাদের কথাগুলো সবসময় আসে না উপর। তো সিমিলারলি বলছি যে ব্ল্যাক বা এইগুলোকে আইডেন্টিটি পলিটিক্স তো আছে এখন বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায়, আর এটা নতুন না কিন্তু। বরাবরই কিন্তু তাদের গ্রুপ ছিল, জুইশ গ্রুপ ছিল, তারপরে তোমার তার আগে ইটালিয়ান গ্রুপ ছিল, বিভিন্ন ধরনের, এটা মানে একটা ট্রেডিশনাল ব্যাপার। কিন্তু তারা কিন্তু অনেক সময় যেটা হয় যে ডেমোক্র্যাটের লোক কতগুলো ইস্যু অনুযায়ী তিনি কোন জায়গাকার, কোন স্টেটের, সেই অনুযায়ী কিন্তু পাল্টায় এগুলো ক্ষেত্রে। কিছু ডেমোক্র্যাট আছে যারা মোর কনজারভেটিভ, বিকজ কোন জায়গায় কোন স্টেটে, কারণ আলটিমেটলি তাকে লোকাল পলিটিক্স করতে হয়, সেখানকার মানুষজন কি চায়, কোনটা করলে পরে, কোনটা বললে পরে, কোনটা হাইলাইট করলে পরে তারা আবার ফেরত আসতে পারে জিতে, সে অনুযায়ী তাদেরকেও সেই জিনিসগুলো অনেক ক্ষেত্রে। আমরা যেটা দেখছি এবার আইডেন্টিটি পলিটিক্স এর চেয়েও পোলারাইজেশনটা যেটা হয়েছিল ট্রাম্প আসার পর থেকে 2016 থেকে, এটা কিন্তু বেড়েছে। এবং ইলেকশনের যাই বা রেজাল্ট, যেই প্রেসিডেন্ট বাইডেন বা ট্রাম্প, অন্যান্য জিনিসগুলো যেটা আছে, যেটা ওদের কংগ্রেসের কথা আমি বলছি, ইউএস কংগ্রেসে সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এইটাতে কিন্তু ভীষণ রকমের আমরা লড়াইটা দেখবো ওখানে শিফট করে গেছে। কারণ নেক্সট 4 বছর কোনো পলিসি, আমরা মনে হয় একটা পলিসি প্যারালাইসিস যাকে বলে, সেটাই আমরা দেখতে পাবো। খুব বেশি কিছু কেউ জোর দিয়ে কোনো পলিসি বার করে নিতে পারবে বলে আমার মনে হয়। এটা সবচেয়ে ইন্টারেস্টিং। এই ভোটে প্রেসিডেন্ট যেই হোক না কেন, পরবর্তীকালে যেটা হচ্ছে 4 বছরের কি অবস্থা। এখনো পর্যন্ত ভোটের যে রেজাল্ট এসেছে, তাদের সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ দুটোই তো দেখা যাচ্ছে প্রায় সমান সমান ভাবে বিভক্ত হয়ে যাবে, দুপক্ষেরই প্রায় সমান সমান সদস্য থাকবে আর কি। আমি একটু আমেরিকাবাসী ভারতীয়দের কথায় আসি। আমরা সবাই জানি যে তারা সংখ্যায় খুবই কম, জনসংখ্যার 1% বেশি, কিন্তু তারা যে সমস্ত কাজ শিক্ষিত লোকেরা করেন, সেই সমস্ত কাজের মধ্যে তাদের অনুপাত অনেক বেশি, এবং আর্থিক ক্ষমতার দিক থেকেও তারা গড়পড়তার থেকে অনেক উপরে। এই ভারতীয় আমেরিকান যে জনসমাজ, যেই জনসমাজের একটা অংশ নির্বাণ বা সোহম দুজনেই, তারা এবার কিভাবে ভোটকে দেখেছে, ভারতীয় আইডেন্টিটিটা নিয়ে তারা কিভাবে এই ভোটকে দেখেছে, বিশেষ করে যখন বাইডেনের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী আরেকজন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস ছিলেন। এটাও আগে নির্বাণকে বলতে বলি, তারপরে সোহম।
হ্যাঁ, মানে আমাদের প্রজন্মে বেশিরভাগ বাইডেন, বেশিরভাগ ডেমোক্র্যাট, মানে দ্যাট আই থিঙ্ক ইজ মোর ইউথ দেন ইন্ডিয়ান, মানে মানে ফ্যাক্টর ওয়াইজ। আর আগের বারও একই একই রেশিও দেখেছিলাম, মানে একজন আমার ধরো না 50-75 বন্ধুর মধ্যে যদি দেখি ইন্ডিয়ান, একজন দুজন ট্রাম্প সাপোর্টার ছিল, মানে ওপেনলি। তো এবার একজনকেও দেখিনি, হয়তো চুপচাপ হয়ে বসে আছে, আমি জানি না। কিন্তু আমার আরো কয়েকজন বন্ধু আছে, গুজরাতি কয়েকজন আছে যারা একটু মোদি ঘেঁষা, তারাও দেখছি একটু ট্রাম্প ঘেঁষা মনে হচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না ব্যাপারটা, ওরা খুব খোলাখুলি বলছে না, কিন্তু আমার একটু ধারণা আছে যে যারা একটু মোদি ঘেঁষা আছে এদিকে, তারাও একটু মানে ট্রাম্প, দে আর নট আনহ্যাপি উইথ ট্রাম্প অ্যাট লিস্ট। শুনেছিলাম কি রক্ষক হে वो मानवता का, কি একটা বলছে, রক্ষক হে वो मानवता का, আর কি এইসব নানা রকম নাড়া বলতো এটা। কিন্তু বেশিরভাগ বাইডেন আর কোয়াইটলি পারহ্যাপস সাম ট্রাম্প। সোহম, তোমার কি মনে হয় হ্যাঁ, ভারতীয়দের আমারও সমর্থন কোন দিকে? খুব সিমিলার, খুব সিমিলার এক্সপিরিয়েন্স। আমি নির্বন দাই বলছি, যে নির্বন দা বললে একদম সেম, তোমার সেম দেখেছি, যে এখানে বেশিরভাগ ইন্ডিয়ান, মানে স্পেশালি ইন্ডিয়ান, এখানে আই থিঙ্ক ইউথটা অনেকটা এখানকার লোকাল ইকোনমি, এখানকার মানে অ্যাজ ইট শুড বি, রাইট, যে প্রেসিডেন্টের ফার্স্ট টাইম হয়, দ্যাট শুড বি দ্য ইলেকশন। এই ইলেকশনটা শুড বি রেফারেন্ডাম অন প্রেসিডেন্ট ট্রাম্পস ফার্স্ট টাইম, কি করে করেছে, ভালো করেছে দেন ইউ শুড বি রিইলেক্টেড, ভালো করেনি, ডিজাস্টার হচ্ছে, তাহলে তুমি অন্য একটা নতুন একটা ট্রাজেক্টরিতে যাচ্ছ। কিন্তু এখানে একটা ইউনিক খুব অবজারভেশন আছে ইউএসএ তে দেখেছি, অ্যাজ তোমার ওয়েলথ, মানে অ্যাজ তুমি আরো বেশি টাকা আর্ন করছো, ইনকাম হচ্ছে, তোমার পলিটিক্যাল ভিউজ অটোমেটিক বিকাম মোর কনজারভেটিভ, এখানে ফিজিক্যালি কনজারভেটিভ সেই টপিকটা বলে। আর এখানে ইন্ডিয়ান আমেরিকানরা, বিকজ এখানে আগেন ইউএস এর হিস্ট্রি আর এই ভিসা প্রোগ্রাম আর মানে হোয়াট কাইন্ড অফ ট্যালেন্ট দে ট্রাই টু অ্যাট্রাক্ট, মানে statistically should say Indian Americans should vote Republican, কারণ এখানে খুব হাই আর্নার্স ওগুলো বলে, কম্পেয়ার টু আদার Asian American groups, যেরকম Laotian American or Vietnamese American, যারা মেবি যুদ্ধ থেকে এসছে, রেফিউজি স্ট্যাটাস, ভেরি ডিফারেন্ট পপুলেশন, কিন্তু ওদের সেম মানে আমব্রেলা এশিয়ান আমেরিকান টার্মে ওদের প্লেস করা হয়। সেটা কিন্তু দেখা যায় না, মানে ইন্ডিয়ান আমেরিকানরা ট্রেডিশনালি হ্যাভ অলওয়েজ ভোটেড ব্লু। আমারও এক্সপিরিয়েন্স এখানে দেখেছি, আমার যে কয়েকটা বন্ধু আছে সিয়াটলে, হিউজ ইন্ডিয়ান পপুলেশন, মাইক্রোসফট, অ্যামাজন, টেক হাব, এটা এখানে আমার এটলিস্ট এক্সপিরিয়েন্স থেকে সবাই বাইডেনকে ভোট করে, ওর ইফ দে ভোট ফর ট্রাম্প, মানে আউটওয়ার্ডলি বলবে না, আর আউটওয়ার্ডলি ট্রাম্পের মানে পলিসিগুলোকে বলবে না এইটা করেছে ও দারুণ, কিন্তু ইউ নেভার নো যে কোয়াইটলি সাপোর্ট করেছে, সেটা বোঝা যাচ্ছে না। তা আমারও তাই মনে হচ্ছে। সো এই যে আমি দেখেছি কানেকশনটা, যে তোমার ট্রাম্প ইন্ডিয়া গেছে, তোমার ওই হাউডি মোদি হয়েছিল এখানে ডাউন ইন হিউস্টন, আর নামাস্তে ট্রাম্প, আই ডোন্ট নো এখানে ইফ ইন্ডিয়ান আমেরিকানদের অত ইম্প্যাক্ট হয়েছে অন দ্যাট ভার্সেস লোকাল ইস্যুজ, ইকোনমি, কোভিড ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার, এইগুলো সব আই থিঙ্ক এখানকার ইন্ডিয়ান আমেরিকান যেখানে গ্রু আপ হিয়ার, সেখানে এখানে তোমার কাজ করছে, those I think affected more for them versus foreign policy, in my opinion. আর আমি আরেকটা কথা বলি কমলা হ্যারিসের সম্বন্ধে, যে কমলা হ্যারিস যদিও হাফ ইন্ডিয়ান, আমার অভিজ্ঞতা হচ্ছে যে ইন মাই কোহর্ট their left-leaning predilection of মানে overwhelmed the Indian preference to her. আর criticism হচ্ছিল যে কোনো এইদিক ওদিক নেই, সেন্ট্রিস্ট না প্রোগ্রেসিভ, আর যখন অ্যাটর্নি জেনারেল ছিল ক্যালিফোর্নিয়ায়, খুব একটা there is a doubtful record of convicting drug users বা এরকম টাইপের একটা ক্রিটিসিজম আছে কমলা হ্যারিসের। তো Indianness is not as big an issue as actual policy, যা দেখছি আমার মানে কোহর্টের মধ্যে। সেটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন, যে ভারতীয় হলেই তার মানে সে ভারতীয়ত্বটা সে রাজনীতিতে বহন করে নিয়ে যাচ্ছে, এরকম নয়, যেটা নির্বাণ বলছেন। সোহম যেটা বললেন যে অন্য এশিয়ান আমেরিকানদের তুলনায় যারা হয়তো উদ্বাস্তু বা শরণার্থী হিসেবে আমেরিকায় গেছে, সেই তুলনায় ভারতীয়রা
অন্য আর্থিক অবস্থাতে অনেকটাই ভালো, অন্যরকম। আর্থিক অবস্থা ভালো হলে সাধারণভাবে আমেরিকাতে প্রবণতা দেখা যায় যে তারা রিপাবলিকানদের সাপোর্টার হয়, ট্রাম্প যে পার্টি সে পার্টির সাপোর্টার হয়। ভারতীয়দের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই তা নয়, তার ব্যতিক্রম। আমাদের যে প্রশ্নটা একজন করছেন সোফিয়া ইয়াসমিন, সোফিয়া সাংবাদিক আমার পরিচিত, ট্রাম্পের জায়গায় বাইডেন যদি আসছেন না এখনো জানি না, যদি আসেন মার্কিন বিদেশ নীতির কি পরিবর্তন হবে, আউটসোর্সিং, প্রবাস নীতি, ভারতীয়দের দিক থেকে কি পরিবর্তন প্রত্যাশিত? প্রণয়দা যদি এটা নিয়ে কিছু বলো। আচ্ছা, একটা জিনিস, কমলা হ্যারিস নিয়ে কথা হচ্ছিল। কমলা হ্যারিস, আমরা যদিও তার ইন্ডিয়ান আইডেন্টিটিটা দেখার বেশি চেষ্টা করেছে এখানে, কিন্তু কমলা হ্যারিস কিন্তু নিজেকে প্রজেক্ট করার চেষ্টা করেছে ব্ল্যাক হিসেবে, মানে আমেরিকান। যদিও সেই ইন্ডিয়ানদের ভোট চেয়েছে, এমন না যে সেটাকে তিনি বলছেন না, কিন্তু মূলত ছিল সেখানটা কিন্তু ব্ল্যাক হিসেবে নিজেকে প্রজেক্ট করা যায় সেটা। সরি, বিদেশ নীতির আমার মনে হয় যে ভারতের সঙ্গে এর আগের দিনও আমি যেটা বলেছিলাম, ভারতের সঙ্গে সুসম্পর্ক সেটা রিপাবলিকান প্রেসিডেন্ট হলেও হবে, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট হলেও হবে। এটা বহু বছর ধরে কিন্তু এই ধরনের একটা বাইপার্টিজান একটা অগ্রিমেন্ট তাদের রয়েছে এখানটায়, যে ভারতকে তারা দেখে একটা পোটেনশিয়াল অ্যালাই, তার সঙ্গে আরো কিভাবে স্ট্রেংথেন করা যায় তাদের সম্পর্ক দ্বিপাক্ষিক, সেটা চলবে। এশিয়ার উপর যেই সবচেয়ে বড় প্রভাব হবে আমার মনে হয় সেটা হচ্ছে চীনের সঙ্গে সম্পর্কটা কিভাবে যায়, কারণ সেই অনুযায়ী তার প্রভাব অন্যান্য দেশের উপর হবে। এখন অব্দি আমরা যেটা দেখেছি ট্রাম্পের আমলে, চীনের সঙ্গে কিন্তু খুব অ্যাগ্রেসিভ পলিসি তিনি নিয়েছেন, ট্রেড ওয়ার হোক, পাশাপাশি আমরা যেগুলো দেখি যাতে ভারতে ইনভলভ ছিল অনেকগুলো, তাদের ইন্ডো প্যাসিফিক যে স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে, কোয়াডের কথা বলা হয়েছে, এই ধরনের বেশিরভাগটাই কিন্তু চীনকে মাথায় রেখে এখানটায়, মানে চীনের যে অ্যাসার্টিভনেস বা অ্যাগ্রেসিভনেস যেভাবেই দেখা যায় সেখানটায়, সেইটার সঙ্গে কাউন্টার করার জন্য কি কি করা যেতে পারে সেইখানটায় যে রোলটা নিয়েছে। দেখতে হবে যদি বাইডেন প্রেসিডেন্সি হয় সেটা, তাহলে তিনি একইভাবে একই জোর দেবেন কিনা, নাকি এমফোসিসে একটু সেখানে পার্থক্য থাকবে। এর পাশাপাশি ট্রেডে তার প্রভাব পড়বে, এবং গ্লোবাল ট্রেড যেটার আমরা কথা অনেকেই এখন শোনা যাচ্ছে, এই চায়না থেকে সরে এসে তাদের যে একটা প্রাধান্য রয়েছে সেখান থেকে অন্যান্য ধরনের একটা সাপ্লাই চেইন বানানো যায় কিনা তার প্রচেষ্টা বহু দেশ রয়েছে। সেইগুলোকে কতটা এগিয়ে নেওয়া যায় এবং তার প্রভাব কি হবে বিভিন্ন দেশে, এগুলো একজন দর্শক এ নিয়েও আমার পরিচিত লেখক একজন দেবাশিস পাঠক বলছেন, ট্রাম্পের হার জিতে প্রভাব ভারতের সাধারণ মানুষের ভাবনা চিন্তায় আদৌ পড়বে কি, নাকি বিহার ভোটের ফল ট্রাম্পের জয় পরাজয়কে গৌণ করে দেবে? আমার দেশের সংখ্যালঘু কি কৃষ্ণাঙ্গ মানুষের সঙ্গে একাত্ম হতে পারবে অভাবে, অনুভবে, বেদনায়? খুব বড় প্রশ্ন দেবাশিস, এর উত্তর দেওয়া মুশকিল, আমি জানি না কি বলবেন। আপাতত বিহারের রেজাল্টটা আসুক, তারপর দেখবো। হ্যাঁ, নির্বাণ কিছু বলছো, বলো। না না, আমি একটা জিনিস বলছিলাম, সরি, সেটা হচ্ছে যে আমেরিকার ভোট নিয়ে আমরা এত আলোচনা কেন করি, তার কারণটা মানে ভালো খারাপ হোক, আমেরিকা এক অর্থে কিন্তু সবার প্রতিবেশী দেশ। কারণ সেই নির্বাচনে তাদের প্রেসিডেন্ট ইলেকশনে যেটা হয় তার প্রভাব বেশিরভাগ দুনিয়ার বেশিরভাগ দেশের উপর পড়ে বেশি করে। সুতরাং তাই নিয়ে সেখানটায় ইন্টারনাল পলিসি, ব্ল্যাকদের উপর তার কি পলিসি হবে, কি ইম্প্যাক্ট হচ্ছে, বিভিন্নবার আমরাও দেখার চেষ্টা করছি। কিন্তু আমার মনে আছে আউটলুকেই একটা কাভার স্টোরি হয়েছিল জর্জ ফ্লয়েড, আমরা যেই বিষয়গুলোকে এখনো ডিসক্রিমিনেট করি। সুতরাং ডিবেট যে হয়েছে হয়নি সেরকম নয়, ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেকশনের মধ্যে কিন্তু যে ঘটনাটা ঘটেছিল, এবং ব্ল্যাক লাইফ ম্যাটারের অন্যভাবে হুবহু একই না হলেও সেখানটা আমাদের যে ডিসক্রিমিনেশন গুলো আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। একদমই ঠিক, মানে যেটা তুমি বললে যে আমেরিকা এক অর্থে সবারই প্রতিবেশী দেশ, মানে আমেরিকা কি কে প্রেসিডেন্ট হচ্ছেন, তার নীতি কি হচ্ছে, তা সারা পৃথিবীকে প্রভাবিত করে, আমাদেরও প্রভাবিত করে, আমরাও ব্যতিক্রম নেই। ঠিক যে জন্য আমরা আলোচনাটা করছি। দর্শকরাও সেই তার সূত্র ধরেই প্রশ্ন করছেন, হাউ বাইডেন উইল ডিল উইথ চায়না এন্ড ইকোনমি। আমরা জানি না, মানে বাইডেন প্রথমত আসবেন কিনা এখনো পর্যন্ত তাই জানি না, তারপরে কিভাবে চায়না এবং ইকোনমির সঙ্গে ডিল করবেন আমরা জানি না। আপনারা কিছুটা ইতিমধ্যে উত্তর দিয়েছেন।
আমরা আলোচনাতে যাব। আমি একটু এর মধ্যে একটু অন্যদিকে গিয়ে একটা প্রশ্নের উত্তর দিই। এক দর্শক প্রশ্ন করছেন, এটা আমাদের মাঝে মাঝে লোকে অন্যভাবে প্রশ্ন করে, সরাসরি এখানে বলে দিই। তিনি প্রশ্ন করছেন, আমাকে নাম ধরে জিজ্ঞেস করছেন, আপনার চ্যানেলের নামে একটু ত্রুটি আছে, ফোর্থ পিলারটা সঠিক, ফোর্থ পিলার্স বলে কোনো কিছু হয় না, fourth itself is singular and not plural. You are absolutely right. কিন্তু সেটা আমরাও জানি। অবশ্যই ফোর্থ মানে একটা সিঙ্গুলার নাম্বার, ফোর্থ মানে একটাই পিলার, চারটের মধ্যে একটা পিলার সিঙ্গুলার নাম্বার, ফোর্থ পিলার হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট, ফোর্থ পিলার ভুল, কোনো সন্দেহ নেই। আসলে সত্যি কথা বলতে কি প্রদীপ বাবু, ওই ডোমেইন নেম গুলো ওই আমেরিকা ইলেকশন নিয়ে আলোচনা করছে, আমেরিকান একটা কোম্পানি থেকে কিনতে হয়, গোডাডি থেকে, এবং ডোমেইন নেমের দাম থাকে। আমরা যখন নাম কিনতে গেছিলাম তখন দেখলাম ফোর্থ পিলারটার দাম ফোর্থ পিলার্স এর থেকে প্রায় 10 গুণ বেশি। আমরা একটা ছোট্ট সংস্থা, আমরা অল্প কয়েকজন মিলে সমমনোভাবাপন্ন মানুষ নিয়ে এটা গঠন করেছি। ফোর্থ পিলার ডোমেইন নেমটার যে দাম ছিল সেটা দিয়ে আমাদের পক্ষে কোম্পানি খোলা সম্ভব ছিল না, সেই জন্য আমরা ফোর্থ পিলার্স নিয়েছি, এই চিন্তা করে যে শেষ পর্যন্ত এটা একটা প্রপার নাউন, এটা একটা নাম মাত্র, নামটা যদি ভুলও হয় তাতে কিছু এসে যায় না। আপনি যদি খুব ভালোভাবে বিচার করেন সূক্ষ্মভাবে, সব থেকে জনপ্রিয় যে বাংলা পত্রিকা, আমি নাম করছি না, নাম করলেও অসুবিধা নেই, আমি সেখানে চাকরি করতে পারছি, আনন্দবাজার পত্রিকা, কথাটা খুব একটা কোনো মানে হয় না, কিন্তু নাম একটা নাম হিসেবে চলে আসছে, সেই জন্যই আমরা ফোর্থ পিলার্স নামটা নিয়েছি, জেনেই যেটা সম্পূর্ণ গ্রামাটিক্যালি ভুল। কিন্তু এই প্রসঙ্গের সূত্র ধরে যেটা চলে আসলো আর কি, আমেরিকার গুরুত্ব, অবশ্যই যেটা নিয়ে কথা বলছিলাম নির্বাণ, আমেরিকার যে গুরুত্বের কথা, সেই গুরুত্বটা তো একটু আবার তোমাদের কাছে ফিরে যাচ্ছি। আমেরিকার যে গুরুত্বটা সেটা কিন্তু শুধু তার সামরিক শক্তির জন্য বা তার আর্থিক ক্ষমতার জন্য ছিল না, সেগুলো তো বরাবরই আছেই, কিন্তু আমেরিকা একটা গণতন্ত্রের পক্ষে এরকম কথা বলে যে সারা পৃথিবীতে তাদের যে অবস্থান নিত এবং সেটাকে সারা পৃথিবীর অনেকে অনেক রকম ভাবে গ্রহণ করতেন, তার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মানে আমি বলছি আমেরিকার ভাবনা চিন্তার একটা গুরুত্ব সারা পৃথিবীতে ছিল। ট্রাম্পের জমানায় কি তোমাদের মনে হয় সেই গুরুত্বের জায়গাটা আগের মতো আছে? একেবারে নেই, একেবারে নেই। মানে মাথা নিচু করে বলি মাঝে মাঝে আমি আমেরিকান, মানে ট্রাম্পের আমলে। তো আমরা স্কুলে শিখেছিলাম মার্শাল প্ল্যান, ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে আমেরিকা উই রিবিল্ড ইউরোপ, আর তারপর কোল্ড ওয়ারের সময় জন এফ কেনেডির পিস কোর, নানান রকম ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্কিম, আর তারপরে নানান রকম শিখেছিলাম আমরা যে আমেরিকা কত ভালো করে, মানে খারাপও করে, সেটা কোনো সন্দেহ নেই, কিন্তু সেই রোলটা আর দেখা যাচ্ছে না যে we will propagate our values in the মানে second world during cold war, আমাদের কালচার, লিভাই জিন্স, বিটলস ইত্যাদি, মানে ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট কালচার, এইসব প্রচার করা, সেই that I do not see that same মানে pride or value মানে proliferation, সেটা আর দেখা যাচ্ছে না, মানে we have lost face। আর ইকোনমিস্ট ম্যাগাজিনও দেখলাম 2016 আমেরিকাকে ডিমোট করে দিয়েছে, মানে ফুল ডেমোক্রেসি থেকে তার নিচের স্তরে নিয়ে গেছে, কি বলেছে আমি ঠিক ভুলে যাচ্ছি, বাট ওয়ান স্টেপ লেস দেন ফুল ডেমোক্রেসি। সোহম, তুমিও যদিও নির্বাণ তো আমেরিকাতে জন্মসূত্রে আমেরিকান নাগরিক এবং সেখানে থেকেছে, সোহমও জন্মসূত্রে আমেরিকান নাগরিক, কিন্তু সোহম থেকেছে পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকায় সবসময় থাকেনি, এখন আমেরিকাতে আছে বেশ কয়েক বছর ধরে। সোহম, এই যে আমেরিকান ভ্যালু বলে যেটাকে সারা পৃথিবীতে বলা হয়, আমেরিকা খুব গর্বের সঙ্গে বলতো, সেই জিনিসটা কি কোনোভাবে একই রকম আছে নাকি তার কোনো পরিবর্তন হয়েছে? ট্রাম্পের সময় পরিবর্তন চেঞ্জ হয়েছে কিনা? এটা খুব ডিফিকাল্ট, হ্যাঁ, কিন্তু আমিও নির্বন্ধার মতো একদম 100% এগ্রি করবো যে আগে যে প্রাইডটা ছিল, যে মানে ইউএসএ তে একটা ওইটা ছিল, মানে ইউএসএ অনেক জিনিস করেছে যেটা মানে ভালো করেছে, খুব খারাপও করেছে, মানে ইম্পিরিয়াস নেশন অনেক জিনিস করেছে, সেটা আমি মানছি, কিন্তু মানে দ্য ওয়ার্ল্ড ইউজ টু লুক এট ইউএসএ যে দিস ইজ হাউ ইট শুড বি রান, রাইট? ইউএসএ তে একটা জিনিস যে খুব পাওয়ারফুল ছিল, যে স্টেবল ছিল, অন্য কান্ট্রির মতন হতো না যে কোনো দিন কু হতে পারে, এরকম না, রাইট? ভার্সেস ইন আদার কান্ট্রিজ, that was one of the big reasons why US was considered superpower, because regardless of political affiliation, kake vote dile, we prided ourselves in this peaceful transition of power.
সেটা আমরা জানতাম যে ইউএস প্রসেস হবেই, পিসফুলি হবে, বিকজ এখানে সবাই যে যে জিতবে সে বলবে যে আমরা জিতে গেছি, আর যে হারে সে বলে আমি হেরেছি, বাট আই এম এন আমেরিকান ফার্স্ট, and I'm an American first. I will step aside to let this new president take on the reins, so to speak. এটা আমরা দেখছি, এটা আমি ছোটবেলা থেকেই দেখছি যেটা হচ্ছে। এখন এটা হচ্ছে না, এখন এখানে এত ডিভিশন হয়ে গেছে, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য প্রবলি দ্য মোস্ট ডিভাইসিভ পয়েন্ট ইন ইউএস পলিটিক্স এভার। মানে কত মানে everyone's already made up their mind. আমি বন্ধুদের সাথে কথা বলছিলাম যেখানে তোমার কয়েকটা মানে দুটো ডিবেট হয়েছিল, আর বলছে যে দিস ইজ ফর আনডিসাইডেড, মানে দ্য অডিয়েন্স ফর আনডিসাইডেড ভোটার্স। আমিও ওয়ান্ডার করছিলাম এট দিস পয়েন্ট আনডিসাইডেড ভোটার্স সত্যি আছে নাকি, বিকজ পিপল হ্যাভ আইদার মেড আপ দেয়ার মাইন্ড যে বাইডেনকে ভোট দেবে না তো ট্রাম্পকে ভোট দেবে। কিন্তু তোমার কোয়েশ্চেন যে আমেরিকা আগে যেরকম ছিল সেটা মনে এখন আস্তে আস্তে ডিগ্রেড হতে যাচ্ছে। যেমন fall of maybe this is a slippery slope analogy, the best analogy না, কিন্তু আমি দেখছি যে there's a gradual, মানে কি বলবো, not disregard, কিন্তু gradual একটা হচ্ছে যে maybe America is not as great as it seems, সেটা হতে পারে, which is why অনেক লোকরা ভাবছে আরে that's why we need Trump আমাদের savior, Trump আমাদের বাঁচিয়ে দেবে, তাই জন্য এই হুডপ্লা কিন্তু 2016 উনি ওই মানে ওই ওয়েভটা নিয়ে উনি পাওয়ারে এসছে। সো এই পপুলিস্ট নোশনটা যে সেটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অনেক দেশে আমরা বলতে পারি হচ্ছে ইটস স্টেমিং ফ্রম দ্যাট যে আমাদের প্রাইড হার্ট হয়েছে, আমাদের দেশ এখন না উই উইল বি গ্রেট অ্যাগেন। কতবার আমরা কত দেশে ডিফারেন্ট ইটারেশনস আমরা শুনেছি, রাইট? তো সেটা আমার খুব ইউনিক লেগেছে। কিন্তু as someone who's lived here close to a decade now, আর আমি দেখেছি ইভেন প্রথম এসেছিলাম to what it is right now. এক মিনিট, আমি আসছি তোমার কাছে, তার আগে সোহম বললো এক্স্যাক্টলি, সোহম যেটা বললো সেটা আমি আরেকবার একটু মানে আমার নিজেরই খুব বিস্ময় লাগে। সত্যি আমেরিকাকে ভাবা হতো একটা পৃথিবীর অন্যতম স্টেবল স্থিতিশীল গণতন্ত্র। আমেরিকাতে কোনোদিন মিলিটারি কু হবে, কোনোদিন সরকার পরিবর্তনের জন্য রক্তপাতের সম্ভাবনা হবে, ভায়োলেন্সের সম্ভাবনা দেখা যাবে, যেমন এবার দেখা দিয়েছে। এটা কোনোদিন কেউ ভাবতেও পারতো না, বিশ্বাসও করতে পারতো না। মিলিটারি কুর কথা সোহম বলছো, ডেমোক্রেসির দিক থেকে দেখলে এইবার তো প্রেসিডেন্ট নিজেই তো প্রায় একটা কিউ করছেন। একজন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রেসিডেন্ট তিনি যদি বলেন যে ভোটের রেজাল্ট দেখা যাক কি হয়, সেই বুঝে আমি ঠিক করবো মানবো কি মানবো না, সেটা নিজেই তো একটা অভ্যুত্থান। প্রেসিডেন্ট হিমসেলফ is initiating the queue in a way. হ্যাঁ, প্রণয়দা কিছু বলছিলে, বলো। হ্যাঁ, আমি যেটা বলছি যে আমেরিকান ভ্যালুজ এর কথা বলা হয়, নিঃসন্দেহে তাদের অনেক ইনস্টিটিউশন আছে যার একটা বিরাট আকর্ষণ আছে বিভিন্ন দেশের থেকে, কিন্তু পাশাপাশি সেই দেশের সঙ্গে তাদের সম্পর্ক কোন পর্যায়ে তার উপর ডিপেন্ড করে। ভিয়েতনামের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল, যখন সেখানে ন্যাপাল ফেলা হচ্ছিল, তখন তারা আমেরিকান ভ্যালুজ কিভাবে দেখেছিল সেটা একটা বিরাট বিষয়। একইভাবে ইরাক, আফগানিস্তান, অন্যান্য জায়গায় সেখানটা তারা আমেরিকান ভ্যালুজ কিভাবে দেখে। সুতরাং আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, কোথায় দাঁড়িয়েই দেখছেন আমেরিকার দিকে, তার উপর ডিপেন্ড করে। কোন সময়কার কথা আমরা বলছি সেটাও ডিপেন্ড করে এখানে। কারণ এইটা বরাবরের একটা কন্ট্রাডিক্টরি লাইন তারা নিয়ে গেছে। এক সময় যেরকম যে আমেরিকার একটা বিরাট, সেটাকে একেবারে অস্বীকার করা যায় না তার যে আকর্ষণ, কিন্তু পাশাপাশি যে ইটস ওয়ান অফ দ্য মোস্ট হেটেড কান্ট্রিজ সেটাও ঠিক রয়েছে। তাকে প্রচুর গালাগাল শুনতে হয়েছে বিভিন্ন জায়গায়, সেইটা হয়তো হাইলাইটেড সেইভাবে নেই বিভিন্ন ধরনের লোকজনের কাছে সেই ফোন। না, নিশ্চয়ই প্রণয়দা, আমি তো এটা সম্পূর্ণ তোমার সঙ্গে একমত। অবশ্যই কোথায় দাঁড়িয়ে দেখছি, আমি আসলে যেহেতু আমেরিকান নির্বাচন নিয়ে আলোচনা করছি এবং আমাদের সঙ্গে আমি আর তুমি ছাড়া আমরা ভারতীয় নাগরিক, যে দুজন রয়েছেন তারা অল্প বয়সী আমেরিকান নাগরিক, আমাদের ভাষায় কথা বলছে, আমাদের মতো দেখতে, কিন্তু তারা আমেরিকান সিটিজেন। তাই আমি তাদের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা দেখছিলাম আর কি। অবশ্যই যে আমেরিকা যাকে ভালো বলে, আমেরিকা যাকে গণতন্ত্র বলে, তার কি মানে তার কি প্রভাব, তার কি পরিণতি সারা পৃথিবীতে গত 20 বছরে যদি দেখা যায়, এক একটা দেশ পুরো ধ্বংস হয়ে গেছে আমেরিকার। এই কথা, এই যে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন ইরাকে আছে কি নেই, আর একটা ধারণার উপর ভিত্তি করে একটা দেশকে ধ্বংস করে দেওয়া। এসব তো আমরা সারা পৃথিবীর মানুষ দেখেছে।
অভ্যন্তরীণ দিক থেকে, আমেরিকার নিজের দিক থেকে, ভিতরের থেকে আমেরিকার মানুষরা কিভাবে দেখে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করছিলাম এই দুজন তরুণ নাগরিকের দৃষ্টিভঙ্গি থেকে। এবং সেখানে তারা যেটা বলছে, তারা যেটাকে প্রাইড, গর্ব অনুভব করতো, সেটা এখন তারা করছে না নিশ্চয়ই। আমি আরেকবার একটু তোমাদের কাছে যাব, ওই সোহম এবং নির্বাণের কাছে যাব। সোহমের থেকে, সোহমকে আমি এবার প্রথমে যেটা জিজ্ঞেস করছি, এইবার একটা ভোটে যেটা এই কুপ্রসঙ্গে আমার মনে হলো, এই যে যেটা একজন দর্শকও বলছে, গণতন্ত্র যদি এতই সুরক্ষিত আমেরিকায়, তাহলে নির্বাচনের ফল ঘোষণার দিন কেন ওখানে পুলিশ নামাতে হচ্ছে? শুধু পুলিশ নামানো নয়, কেন ওখানে এক বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর গুলো বোর্ড লাগিয়ে বন্ধ করে দিতে হচ্ছে, যাতে লুটপাট না হয়, মারামারি না হয়, ভায়োলেন্স না হয়? এই যে ভায়োলেন্সের দিকে যাচ্ছে, এই নির্বাচনের সঙ্গে ভায়োলেন্সের সম্পর্ক, এটা কিন্তু আমেরিকাতে কোনোদিন ছিল না। আমেরিকায় প্রথমবার হচ্ছে। ভারতে অনেকবার হয়েছে, অনেক আলোচনা আমরা দেখেছি, আমেরিকায় প্রথমবার হচ্ছে। এটা কেন হচ্ছে এবং এটা সম্পর্কে তোমার কি মনে হয়? হ্যাঁ, তো আমার মনে হয়, মানে অ্যাগেন দিস ইজ আমার পার্সোনাল অপিনিয়ন, কিন্তু আমার মনে হয় বিকজ এখানে টু পার্টি সিস্টেম আছে, আর টু পার্টি সিস্টেম মানে এটা তোমার অ্যাজ দ্য ইয়ার্স হ্যাভ গন বাই, টু পার্টি সিস্টেম আরো এরকম ওরকম হতে চলছে। দ্য ওয়ার্ড বাইপার্টিসানশিপ এখন আই থিঙ্ক ইটস অনলি ফর শো, মানে কোনো আসল বাইপার্টিসানশিপ হচ্ছে না আনফরচুনেটলি। আর মানে এখন রিপাবলিকান তোমার এই স্টাঞ্চ কনজারভেটিজমে চলে গেছে। তোমার এই ডোনাল্ড ট্রাম্পের তুমি প্যারালালস বানাতে পারো, যেমন রোনাল্ড রেগান যখন করতো, একদম মানে রেগানমিক্স মানে পুরো রকম চেঞ্জ করে দেবে, সেরকম একটা আইডিওলজি মতন ফিলসফি ডেভেলপ হচ্ছে। আর উইদিন দ্য ডেমোক্র্যাট এটা আমি খুব ইউনিক নোটিস করেছি। তা আমি আই কনসিডার মাইসেলফ আ প্রগ্রেসিভ। তো ফর মি জো বাইডেন আমার প্রথম ক্যান্ডিডেট ছিল না। আমার জন্য আই ওয়ান্টেড সামওয়ান লাইক বার্নি স্যান্ডার্স, যেটা আরো বেশি প্রোগ্রেসিভ ভ্যালুজ অ্যাডভোকেট করছিল, স্পেশালি when it comes to universal health care, যেটা তোমার every other developed country তে আছে apart from the USA। এখানে তোমার ইন্স্যুরেন্স পে করতে হয় with your employer, সেটা অনেকটা টাকা যায়। অনেকটা রিডিউস টিউশন এখানে তোমার, আমি এখানে ইউনিভার্সিটিতে গেছি, আমার ইউনিভার্সিটি টিউশন বিল দেখলে তো সবাই অবাক হয়ে যাবে, এখানে এত টাকা শুধু এডুকেশনে শুধু একজন ইনভেস্ট করছে। তো এই জিনিসগুলো ইয়াং ভোটার্স লেগেছে, আরে এগুলো তো মানে এই জিনিসগুলো তো ঠিক না, দিস ইজ নট, মানে আমরা চাই সামথিং নিউ। তো ইভেন উইদিন দ্য ডেমোক্র্যাট পার্টি তোমার অনেকটা স্প্লিট হয়ে গেছে, অনেকটা আছে যেমন সেন্ট্রিজম, জো বাইডেন, ন্যান্সি পেলোসি, তারা অনেক বেশি একটা সেন্ট্রিস্ট ভিউ নেয় ভার্সেস প্রোগ্রেসিভ, ভার্সেস আলেকজান্ডার ওকাসিও কর্টেজ, যেরকম মানে একজন খুব আপ এন্ড রাইজিং কংগ্রেস উমেন ইউএসএ তে। তো এই দেখছি ইভেন উইদিন দ্য পার্টি, আমি দেখছি তোমার ইচ পার্টিতে ছোট ছোট ফ্যাকশন ডেভেলপ হচ্ছে, আর এগুলো এত মানে পোলারাইজ হয়ে গেছে, এগুলো এগ্রি করতে পারছে না। তো সেটার জন্য আমি দেখছি যে আরো বিকজ অফ দিস পোলারাইজেশন যে এই বাইপার্টিসানশিপটা হচ্ছে না, তাই জন্য যে জিতছে তারা ক্লেম করছে, আর অপোজিশন মানে কিছুই কমনালিটি পাচ্ছে না। সো whichever way result goes, কেউ না কেউ ভীষণ রেগে যাবে, আর will take the states to demonstrate, unfortunately. So নির্বাণ, তোমার কি মনে হয় যে ভায়োলেন্সের কথা বলছি, হিংসার যে সম্ভাবনা দেখা যাচ্ছে প্রথমবার আমেরিকার নির্বাচনে, এত ব্যবস্থা করতে হচ্ছে নিরাপত্তার জন্য, এটা কিভাবে এলো এবং কেন এলো, তোমার কি মনে হয়? দুটো কারণ আছে। একটা হচ্ছে তো জর্জ ফ্লয়েডের মার্ডারের পর অনেক রায়েট আর প্রোটেস্ট হয়েছিল, সেটা এখনো চলছে ইন সাম সেন্স। যেমন ফিলাডেলফিয়াতে আগের সপ্তাহে আরেকজনকে মারা হয়েছিল পুলিশ শুটিং এ, তো আবার রায়েট আর লুটিং শুরু হয়েছিল। আর তো সেটার কারণটা কমপ্লেক্স, মানে সেটা একটা খুব মানে ঐতিহাসিক ব্যাপার। এমএলকে বলেছিল যে দ্য রায়েট ইজ দ্য ভয়েস অফ দ্য আনহার্ড, আর আফ্রিকান আমেরিকানরা, মার্টিন লুথার কিং জুনিয়রের কথা বলছো একটু? হ্যাঁ, মার্টিন লুথার কিং জুনিয়র, হ্যাঁ, ওনার কোট যে দ্য রায়েট ইজ দ্য ভয়েস অফ দ্য আনহার্ড। বেশিরভাগ আফ্রিকান আমেরিকানরা গরিব, আর পরের প্রজন্মেও গরিব থাকবে। আমেরিকান ড্রিম আর সোশ্যাল মোবিলিটি যেটা হয়, যেটা বলে, সেটা আফ্রিকান আমেরিকানদের জন্য সত্যি নয়। ম্যালকম এক্স, আরেকজন মানে ফ্রিডম ফাইটার ব্ল্যাকদের, সে বলেছিল আফ্রিকান ব্ল্যাক আমেরিকানস হ্যাভ নট লিভড দ্য আমেরিকান ড্রিম, দে হ্যাভ লিভড দ্য আমেরিকান নাইটমেয়ার। তো সেটা দিস ইজ অল বাবলিং আপ। তো সেটা একটা দিক। আরেকটা হচ্ছে তোমার হোয়াইট আমেরিকানদের লেফট উইং আর রাইট উইং দের মধ্যে একটা ভায়োলেন্স চলছে। তোমার অ্যান্টি ফ্যাসিস্ট দল আছে, তারাও এসে লুটিং ফুটিং করছে। আর তারপরে
ইন রেসপন্স টু দ্যাট তোমার রাইট উইং মিলিশিয়ারা আসছে, তোমার পেট্রিয়েট আমেরিকান ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে ওয়ালমার্টের সামনে। তো তাদের মধ্যে কি 3-4 বছর ধরে এদিক ওদিক ভায়োলেন্ট কনফ্লাগ্রেশন হয়। যেরকম বার্কলি ইউনিভার্সিটিতে একজন রাইট উইং স্পিকার এসেছিল, তো অ্যান্টি ফ্যাসিস্ট অ্যান্টিফা লোকেরা এসে আগুন জ্বালাতে শুরু করলো ইত্যাদি। তারপরে পরের বছর আরেকজন এসেছিল, তখন অ্যান্টি ফ্যাসিস্টদের এগেনস্ট রাইট উইং ওই প্রাউড বয়েজ টাইপের লোকেরা এসেছিল। তো এদের মধ্যেও ভায়োলেন্স চলছে দেখি। তো এই দুই ধরনের ভায়োলেন্স দেখি আমার মানে ফ্রম মাই পার্সপেক্টিভ। প্রণয়দা, এই নিয়ে তুমি কিছু বলবে? এই যে এই সমাজের মধ্যে এই যে বিভাজন, এই যে তীব্র রাজনৈতিক বিরোধিতাটা শেষ পর্যন্ত শত্রুতার পর্যায়ে চলে যাচ্ছে, পরস্পরকে আক্রমণ করা, হিংসার সম্ভাবনা, ভায়োলেন্স, যেগুলো ওদের দেশে দেখা যেত না সেগুলো এখন যে দেখা যাচ্ছে, তোমার এই সম্পর্কে কি মত? একদিক থেকে যেরকম গ্লোবালাইজেশনের একটা এফেক্ট আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, মোস্ট ডেভেলপড ইকোনমিতে সেটা দেখা যাচ্ছে এবং বিভিন্ন আমেরিকার উপর যেহেতু আলোচনাটা হচ্ছে, কিন্তু অন্যান্য কিছু দেশের দিকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। যখন ইমিগ্রেন্টসরা আসছিল তাই নিয়ে 2015 থেকে বিভিন্ন জায়গায় ইউরোপের একটা বড় বিতর্ক চলছিল তাই নিয়ে, এবং কিছু দেশ এরকম জার্মানি তাদেরকে জায়গা দেওয়ার পরেও এমন হয়েছে যে তাদের যেখানটায় বাসস্থান যেখানটায় রাখা হয়েছিল সেইটা লোকজন এসে পুড়িয়ে দিয়েছে এবং হাততালি দিয়েছে ঘিরে দাঁড়িয়ে সেখানটায়। সুতরাং এই ধরনের পোলারাইজেশন, এই ধরনের হিংসা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি। কারণ অনেকেই মনে করছে গ্লোবালাইজেশনের যে বেনিফিট সেটা বাইরের থেকে লোকজন এসে নিয়ে নিচ্ছে। তারা না তাদের এডুকেশনের দিক থেকে কোনো প্রগতি হয়েছে, না আর্থিক দিক থেকে, তারা সমাজে যেখানটায় ছিল সেখানেই আটকে আছে। সুতরাং সেরকম একটা বিরাট ভাবে তাদের যে বিদ্বেষ, যে ক্ষোভ, সব যেগুলো জমা হচ্ছে সেগুলোর আমরা প্রতিফলন দেখছি এখন। বেশ কয়েক বছর ধরে কিন্তু বিভিন্ন ভাবে সেটা বেরিয়েছে, এখন সেটা আরো প্রকট একখানা রূপ ধারণ করেছে এটা। আর আমার মনে হয় আগামী দিনে আরো কিন্তু বাড়বে সেটা। আমি যেরকম একটা ইউএস কংগ্রেসের কথা বলছিলাম, যে ভাবে ডিভিশন থাকবে, আমার মনে হয় না খুব বেশি দূর এগোতে পারবে সেখানে, কারণ এত পোলারাইজ। আর একজন দর্শক যে প্রসঙ্গটা তুললেন এটাও খুব গুরুত্বপূর্ণ, এই আলট্রা ন্যাশনালিজম, যেটা একটা সারা পৃথিবী জুড়েই আমরা দেখছি, শুধু আমেরিকাতে না, আমাদের দেশেও আছে, ভারতে আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তুরস্কে আমরা দেখছি, টার্কিতে দেখছি, আমরা ব্রাজিলে দেখেছি। আলট্রা ন্যাশনালিজম, অতি তীব্র উগ্র জাতীয়তাবাদ, সারা পৃথিবী জুড়ে তার একটা নতুন করে তার উত্থান, তার রিসার্জেন্স দেখা যাচ্ছে। এই জিনিসটা সম্পর্কে সংক্ষেপে, আমাদের সময় কমে আসছে, নির্বাণ, এই আলট্রা ন্যাশনালিজম আমেরিকা এখন যেটা এক্সপিরিয়েন্স করছে, আমেরিকা দেখছে, তুমি কিভাবে দেখো? হ্যাঁ, ইন্ডিয়াতে মোদি ভক্ত আছে, এখানেও ট্রাম্প ভক্ত আছে। মানে ট্রাম্প নিজেও বলেছে যে আমি যদি কাউকে গুলি করি 5th অ্যাভিনিউতে নিউ ইয়র্কে, তাও আমার ভোটাররা কিছু মানে দে উইল নট মাইন্ড। তো এটা অন্ধশ্রদ্ধা, মানে দিস ইজ নট গুড। মাই কান্ট্রি রাইট অর রং ইজ নট দ্য কারেক্ট ওয়ে, আমার মত। সোহম, তোমার কি মত এই ন্যাশনালিজম, আলট্রা ন্যাশনালিজম নিয়ে? হ্যাঁ, তো আমার জন্য অনেক লোক, আই থিঙ্ক এখানে অ্যাটলিস্ট ইন মাই কনভারসেশনস, এখানে লোকরা they try to conflate patriotism versus nationalism. ওরা বলে দুটো একই, কিন্তু দুটো এন্টিটি কিন্তু এক না। ন্যাশনালিজম হচ্ছে মানে একদম পুরো আলচা প্রায়, যে আমার লিডার যা খুশি করে, আমার পার্টি যা খুশি করে, যেটাই করছে দেশের জন্য ভালোই করছে, আই মাস্ট ট্রাস্ট দেম ইন দ্যাট প্রসেস। ভার্সেস দ্য পেট্রিয়ট আমি বলবো যে স্টিল লাভস দেয়ার কান্ট্রি, বাট এট দ্য সেম টাইম কোয়েশ্চেনস এটা কেন করছো, এটা টু হোয়াট এন্ড, এটা তোমার মানে ইন্টেনশন কি, মানে মেসেজিংটা কি, সেটা আছে। কিন্তু আনফর্চুনেটলি সেটা ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, anyone who tries to question the very act of questioning, denounce করছে না, কোয়েশ্চেন করাটাই বলছে you belong to Antifa, you are anti, ইন্ডিয়াতে ফর এক্সাম্পল you are anti-national, আমি খুব শুনেছি এটা হয়। এখানে বলছে you are Antifa, তুমি সোশ্যালিস্ট, এইগুলো সব, এইসব টার্মস গুলো থ্রো করা হচ্ছে to discredit যে any kind of questioning. আমি অনেক বই পড়েছি, রাইজ অফ ফ্যাসিস্ট রিজিমস এরকম করে শুরু হয়। তো এটা ইউএসএ তে দেখছি, এটা আমার খুব মানে
মানে কি বলবো একটা অ্যাস্টনিশমেন্ট মতন লাগছে বিকজ মানে গ্রোয়িং আপ আমি সবসময় আমাদের এখানে বলা হয়েছিল যে ইউনো ইউএসএ তে অনেক জিনিস আর অনেক মানে the world sees to USA for a lot of things and again আমাদের কনভারসেশন এখানে হয়েছিল যে ইউএস অনেক জিনিস করেছে I completely agree যেগুলো করা উচিত হয়নি as a imperialist nation তো সেটা কিন্তু খুব দেখা যাচ্ছে যে nationalism and patriotism are not the same আর যারা এটাকে সেম করছে তাই জন্যই আমাদের এত ইস্যুস হচ্ছে একদম এই প্রবণতা সারা দেশে সারা পৃথিবী জুড়ে আমরা দেখছি একদমই প্রসঙ্গে আরো অনেকেই একমত হবেন আমিও বস্তুতে একমত যে ভারতে একই প্রবণতা দেখা যাচ্ছে প্রশ্ন করা বন্ধ করাটাকে প্রশ্ন কোনো বিষয় করা চলবে না আমাদের সময় ফুরিয়ে এলো সময় আমাদের শেষ হয়ে এলো আমাদের অনুষ্ঠান এখানে আপাতত আজকের মতো অন্তত শেষ করতে হচ্ছে কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন রেজাল্ট কিন্তু এখনো বেরোলো না আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা ভেবেছিলাম যে রেজাল্ট বেরোবে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের আলোচনাটা হবে সেটা আমরা করতে পারলাম না কারণ রেজাল্ট এখনো বেরোলো না ভবিষ্যতে সম্ভবত এই বিষয় নিয়ে আবারও আমাদের আলোচনায় বসতে হবে কিন্তু প্রশ্ন করার প্রসঙ্গে যেটা উঠেছিল সেটা দিয়ে আমরা শেষ করব আজকে অনুষ্ঠান ফোর্থ পিলার্স কিন্তু আমরা কিন্তু প্রশ্ন করাটা ছাড়ছি না আমাদের মাথার উপরেই আমরা কপালে তিলক কাটার মতো করে রেখেছি প্রশ্ন করে সকলকে আমরা সকলকে প্রশ্ন করি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকার জন্য সব নির্বাণ এবং প্রণয়দা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকার জন্য